আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সেকেন্ড ক্লাস শুরু করব, ঠিক আছে? তো সেকেন্ড ক্লাসে আমরা এই জিনিসগুলোকে আমরা কভার করব, যেমন ডিফারেন্ট ফন্ট অপশন আন্ডার ফন্ট গ্রুপ অফ হোম ট্যাব, alignment options under paragraph group of home tab, bullets numbering and multiple list option, sorting text কিভাবে টেক্সটকে সর্ট করে, তারপরে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, তারপরে শিখবো আমরা টেবলস ইন মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে টেবিল বানায় এবং কাস্টমাইজিং টেবলস উইথ ডিফারেন্ট ফরম্যাটিং অপশনস, use of find and replace option in Microsoft MS Word, তারপরে what is show and hide button in and its use and change case option in MS Word। তো এই জিনিসগুলো আমরা আজকে ক্লাসে কভার করব, ঠিক আছে? তো দেখো ডিফারেন্ট ফন্ট অপশন and ফন্ট গ্রুপ অফ হোম ট্যাব। তো আমরা The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training. dreams come true. Download the app now. কি করি, আমরা একটা ছোট্ট করে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা ওপেন করে ফেললাম, ঠিক আছে? এভাবে দেখো এই যে ফন্ট গ্রুপটা আমরা দেখছি, এই ফন্ট গ্রুপটার মধ্যে যেটা কি হোম ট্যাবের মধ্যে আছে, এই ফন্ট গ্রুপটার মধ্যে অনেক কিছু অপশনস আমরা দেখতে পাচ্ছি, ধরো ক্যালিব্রি, অনেক কিছু দেখতে পাচ্ছি। এগুলো কি কাজে লাগে এগুলো আমরা একটু দেখব। যেমন প্রথম জিনিসটা হচ্ছে কি, এই যে ক্যালিব্রি অপশন কি না, আমরা এখানে দেখবো যে ধরো সাপোজ আমরা এখানে কিছু লিখলাম, ধরো আমরা লিখছি উই আর লার্নিং মাইক্রোসফট ওয়ার্ড, তাহলে এই যে আমরা লিখলাম উই আর লার্নিং এমএস ওয়ার্ড, তার সেই লেখাটা কি ফন্ট, এগুলো হচ্ছে কি একটা ফন্টের নাম। তো এই লেখাটাকে আমরা কি ফন্টে আমরা আনবো, কি ফন্টে লিখবো, সেইগুলোকে আমরা এখানে বলতে পারি। যেমন ধরো এখানে বলছি, ধরো এই লেখাটা আমি লিখলাম কিসে না, একটা পার্টিকুলার ফন্টে লিখলাম, যেমন এর নাম দিলাম কিনা এরিয়াল ব্ল্যাক। তাহলে দেখো এই পুরো জিনিসটা আমার কি হয়ে গেল না, এরিয়াল ব্ল্যাক এ লেখা হয়ে গেল। এবার ধরো সেকেন্ডে যে জিনিসটা ধরো আমরা লিখবো, সেই জিনিসটাকে লিখবার জন্য আমরা ধরো কি চাইছি না, আমরা আর একটা অন্য কোনো ধরনের ফন্ট ইউজ করছি। যেমন ধরো আমরা বলছি অ্যালজেরিয়া, আমরা কি বললাম, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট সফটওয়্যার। তাহলে আমরা কি করতে পারি না, বিভিন্ন লাইনকে আমরা যদি চাই বিভিন্ন ফন্ট দিয়ে লিখতে, তখন সেই ক্ষেত্রে আমরা কি করি না, আমরা এই ফন্ট অপশনটাকে আমরা ইউজ করে থাকি। যেমন ধরো আরেকটা জিনিস দেখছি আমরা, যেমন ধরো যেমন আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে আমরা কি না এরকম ধরনের একটা প্যারাগ্রাফ রেডিমেড থাকে, সেই রেডিমেড প্যারাগ্রাফটাকে আনতে গেলে আমরা এরকম ভাবে লিখতে পারি, ঠিক আছে? কি লিখবো আর একবার দেখে নিই, সেখানে আমরা লিখবো এইভাবে ইকুয়াল টু RAND প্রথম ব্র্যাকেট ওপেন প্রথম ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো কি হলো না, আমরা এরকম ধরনের একটা প্যারাগ্রাফ পেয়ে গেছি। তো আমি চাইছি যে এই প্যারাগ্রাফটাকে একটা পার্টিকুলার ফন্টে দিয়ে লিখবো, তাহলে কি না এখানে লেখা আছে অ্যালজেরিয়ান, ধরো এটাকে আমি লিখলাম এরিয়াল ব্ল্যাক। এবার আমি এটাকে ধরো চেঞ্জ করব, এটাকে আমি ধরো লিখলাম কি না একটা অন্য কিছু দিয়ে দিলাম, যেমন ধরো টাইমস নিউ রোমান। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমরা ধরো কোনো প্যারাগ্রাফ বা কোনো লাইনকে যদি কোনো পার্টিকুলার ফন্টে লিখতে চাই, তখন আমরা এই ফন্ট অপশনটা। নেক্সট আমরা দেখবো হচ্ছে ফন্টের সাইজ। যেমন ধরো এই লেখাটার সাইজ কি না, এই প্যারাগ্রাফটা একটা পার্টিকুলার সাইজে লেখা আছে, যেমন হচ্ছে 11 বা 11, আমরা সেটাকে চাইছি যে ধরো এটুকু বাড়াবো। তাহলে আমরা কি করলাম না, আমরা এটাকে সিলেক্ট করলাম। আমরা ধরো পুরো জিনিসটাকে যদি সিলেক্ট করি, তাহলে আমরা পুরো জিনিস সমস্ত ডকুমেন্টের সাইজ লেখাগুলোর সাইজ যদি বাড়াতে চাই, কন্ট্রোল A করলাম। এবার দেখো এখানে আমি যদি সরাসরি এটাকে সিলেক্ট করি, তাহলে দেখো সব লেখাগুলোর সাইজ আমার একটা পার্টিকুলার জায়গায় বেড়ে গেল। এবার আমি চাইছি যে না, পুরো লেখাগুলোর সাইজ দরকার নেই, আমি একটা পার্টিকুলার কোনো একটা প্যারাগ্রাফের সাইজকে বাড়াবো। তো ধরো এটাকে বাড়াতে চাইছি, তাহলে আমি কি করলাম না, আমরা এটাকে ক্লিক করে আমরা এটাকে নিলাম, নিয়ে এই জায়গাটা যে কোনো একটা সাইজ ফন্ট সাইজকে নিয়ে নিলাম, এটাকে রেখে। এবার আমি এরকম করতে পারি, এরকম তো আমার পরিস্থিতি হতে পারে যে না, আমাকে বলা হচ্ছে যে তুমি খালি এই ভিডিও লেখাটার সাইজ বাড়াও, আর কিছু করতে হবে।
তাহলে আমরা কি করলাম, আমরা এটাকে সিলেক্ট করলাম, দিয়ে আমরা এখানে কি করছি না, আমরা এখানে গিয়ে আমরা এখানে পার্টিকুলারলি এই লেখাটাকে নিয়ে নিলাম। তাহলে আমরা কি করলাম না, এই লেখাটা আমার সাইজটা বেড়ে গেল। তো এইভাবে দেখো, এই যে অপশনটা আমরা দেখলাম, সেই অপশনটার দ্বারা আমরা কি করি না, ফন্ট সাইজকে আমরা বাড়াতে পারি। তাহলে যে কোনো ধরনের সাইজকে বাড়াতে গেলে তখন আমরা এই ফন্ট সাইজ উইন্ডোটা হেল্প নেব। এবার ধরো এইরকম ভাবে এত ঝামেলা না করে আমি এখানেও এই অপশনটার হেল্প নিতে পারি। এটা হচ্ছে কি না, ইনক্রিজ ফন্ট সাইজ। এখান থেকে তুমি যদি ক্লিক করো তাহলেও দেখো তোমাকে এখানে এক এক করে ফন্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছে। সেরকম ভাবে তুমি যদি ছোট করতে চাও তাহলে তুমি এখানে ছোট করে দেবে। তাহলে এইখানে যে কাজটা আমরা করলাম সেই কাজটা আমরা এই দুটো বাটন দিয়েও করতে পারি। এটাকে হচ্ছে ফন্ট সাইজ। এখান থেকে আমি কি করলাম, ডিফারেন্স পার্থক্য কি, এখান থেকে গিয়ে আমি সিলেক্ট করছি। আর এখানে এত কিছু সিলেক্ট না, এখানে ডাইরেক্ট তুমি সিলেক্ট করো আর এখানে ক্লিক করতে থাকো। তুমি তোমার পছন্দ মতন দেখো বাড়াতে থাকবে সাইজগুলোকে, ও পার্টিকুলারলি সাইজগুলোকেও বাড়াতে থাকবে। সেরকমই তোমার যদি মনে হয় এটা বড় হয়ে গেছে, এটাকে কমিয়ে দিতে পারো। তো এটা গেল আমাদের কি, ইনক্রিজ ইন ফন্ট সাইজ এন্ড ডিক্রিজ ফন্ট সাইজের কনসেপ্ট। নেক্সট দেখো আমরা এখানে দেখবো এটাকে, এটা একটা খুব সুন্দর জিনিস। কি হয় না, ধরো এরকম একটা সুযোগ আমাকে, ধরো আমাকে কিছু করতে বলা হয়েছে যে ঠিক আছে এই যে লেখাটা, ধরো এখান থেকে আমি কি করতে চাইছি, ধরো এই যে লেখাটা আছে, এই লেখাটাকে আমাকে বলা হলো যে সমস্ত কিছু লেখাকে আপার কেসে মানে বড় হাতে ট্রান্সফার করো। তখন আমি কি করব, সিলেক্ট করে দেখো আপার কেস করে দিলাম। তাহলে যা লেখা প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফটাকে আমি শিখেছি সেই মানে সিলেক্ট করেছিলাম, তার মধ্যে যা লেখা আছে সমস্ত কিছু জিনিস আমার একসঙ্গে কি হলো না, ক্যাপিটাল মানে বড় হয়ে গেল। ঠিক আছে, এরপরে ধরো আমি তো, আমাকে বলা হচ্ছে যে না এগুলোকে ছোট করতে হবে, তাহলে আমি কি করলাম, আবার আমি লোয়ার কেসে চলে গেলাম। দেখো সমস্ত লেখাগুলো, সমস্ত কিছু জিনিসগুলো আমার লোয়ার কেসে চলে আসে, ছোট হাতে চলে আসে। এবার আমাকে ধরো বলা হচ্ছে যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড বা সেন্টেন্স কেস দেখবো আমরা। ঠিক আছে, এরপর আমরা দেখবো সেন্টেন্স কেস। দেখো যেই সেন্টেন্স কেসে ক্লিক করলাম, এই যে সেন্টেন্সে যে ভিডিও, যে প্রথম সেন্টেন্সের যে প্রথম ক্যারেক্টারটা, সেটা দেখো বড় হাতে দেখা। ঠিক আছে, তাহলে আমার আরেকবার দেখি আমরা এটাকে। এখানে আমরা ক্লিক করে দিলাম। দেখো এই হলো আমার পরিস্থিতি। এখন ধরো আমি এখান থেকে আমি অন্য একটা জায়গায় চলে গেলাম, লোয়ার কেসে চলে গেলাম। এবার এখানে আমি কি করলাম না, আমি এখান থেকে গিয়ে দেখো সেন্টেন্স কেসে গেলাম। তাহলে কি হলো, দেখো প্রত্যেকটা সেন্টেন্সের শুরুর যে ক্যারেক্টারটা আছে, যেমন ধরো ভিডিও, ভি বড় হাতের হয়ে গেছে, ওয়েন এর ডাব্লিউ বড় হাতের হয়ে গেছে, ইউ এর কিউ বড় হাতের হয়ে গেছে। তো এইভাবে আমি চাইছি যে প্রত্যেকটা সেন্টেন্সের যে ফার্স্ট ক্যারেক্টার হয় সেটাকে আমি ক্যাপিটাল করতে চাইছি। তখন আমি ইউজ করব কি না, সেন্টেন্স। এরপরে দেখো আমাদের কাছে কি অপশন আছে, আর একটা, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। আমি কি করলাম, আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এবারে দেখো আমি যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডে যাই, তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো প্রত্যেকটা ওয়ার্ডের যে প্রথম ক্যারেক্টার আছে, যেমন ভিডিওর ভি বড় হাতের হয়ে গেল, প্রোভাইডস এর পি বড় হাতের হয়ে গেল, প্রত্যেকটা ওয়ার্ডের যে প্রথম ক্যারেক্টার সেটাকে আমি বড় হাতে করতে চাইছি। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে চাইছি না, আমরা তখন সেই ক্ষেত্রে আমরা এই অপশনটাকে নিতে পারি। এবার দেখো লাস্ট অপশন একটা রয়ে গেছে, টগল কেস। টগল কেসটা কি হয়, সিলেক্ট করলে তুমি, এবার তুমি ধরো এখান থেকে যদি এখানে যাও, টগল কেসে ক্লিক করো। দেখো যে লেখাগুলো বড় হাতের ছিল সেগুলো ছোট হয়ে গেছে, যেগুলো ছোট হাতের ছিল সেগুলো বড় হয়ে গেছে। তো এইভাবে আমরা চাইলে আমরা টগল কেস অপশন, তো দেখো এগুলো হচ্ছে আমাদের চারটে অপশন, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এন্ড টগল কেস অপশন। তো এইভাবে এই অপশনটার দ্বারা আমরা যে কোনো কেসে আমরা পার্টিকুলার একটা জিনিসকে ট্রান্সফার করলে বা চেঞ্জ করলে করতে পারি। এবারে আমরা দেখো অনেক সময় এগুলো ইউজ করে দেখি, যেমন ধরো এখানে একটা বোল্ড বলে অপশন থাকে, বোল্ড অপশন। বোল্ড অপশনের বি এর কাজ কি না, ধরো আমি এই লেখাটাকে বোল্ড করবো, এই পার্টিকুলার লাইনটাকে আমি বোল্ড করবো, সিলেক্ট করলাম, দিয়ে বি তে ক্লিক করবো। দেখো এই লেখাটা বোল্ড হয়ে গেছে। তুমি চাইছো যে এই লাইনটা যে লেখা আছে সেটাকে তুমি আইটালিক্স, এগুলো কি এক একটা ফন্টের আমি নাম বলতে পারি, এগুলোকে আইটালিক্স, যেমন ধরো এই যেগুলোটা আইটালিক্স হয়ে গেছে। এরপরে ধরো আমি এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমি একটা আন্ডারলাইনের মধ্যে রাখি। অনেক সময় হয় না, যেমন ধরো কোনো ইম্পর্টেন্ট লেখাকে আমরা আন্ডারলাইন করি, দেখো আন্ডারলাইন, তাহলে কি হলো না, আন্ডারলাইন কনসেপ্টের মধ্যে চলে আসে। তো
তো এইভাবে আমরা কি করতে পারি না, আমরা বোল্ড, আইটালিক্স এন্ড তোমার এই আন্ডারলাইন এই অপশনগুলোকে আমরা নিয়ে কাজ করতে পারি। তো এগুলো আমরা কি দেখলাম না, এগুলো আমরা ডিফারেন্ট টাইপের ফন্টের মধ্যে এই জিনিসগুলো আপাতত আমরা এগুলোকে চেক করলাম। এরপরে দেখো, ধরো আমরা অনেক সময় লিখছি, যেমন ধরো আমি একটা ওয়ার্ড লিখছি, ইট আর অ্যান ইম্পর্টেন্ট সফটওয়্যার, বা ধরো আমি এখানে লিখতে চাইছি এমএস ওয়ার্ড আর অ্যান ইম্পর্টেন্ট সফটওয়্যার। ঠিক আছে, এবার ধরো কেউ আমি কাউকে বললাম যে ঠিক আছে ভাই আমার এই চিঠিটা ঠিক করো তো, এই যে লেখাটা লিখেছি এটা ঠিক আছে কিনা দেখো তো। এবার সে থেকে বললো না এটা ইজ হবে আর হবে না, তাহলে আমাকে কিভাবে, এটা সে আমাকে হয়তো বললো যে না এটা ভুল হয়েছে, তাহলে সে আমাকে কিভাবে জানাতে পারবে বা কিভাবে আমাকে ইন্ডিকেট করবে? এইখানে তুমি এটাকে সিলেক্ট করে নিতে পারো, নিয়ে এই যে দেখো একটা সুন্দর অপশন আছে স্ট্রাইক থ্রু, এই স্ট্রাইক থ্রু বাটনে ক্লিক করলে দেখো এখানে একটা দাগ, কাটা দাগ মতন দিয়ে দেয়। তার মানে কি এটা ইন্ডিকেট করতে পারি কি না, আমরা যেরকম লিখি না, যেরকম ধরো আমরা কাগজে লিখে দিই এটা কেটে দিই না এটা হবে না, তো এখানেও আমরা সেইভাবে এটাকে ইউজ করতে পারি। আমরা কি করব, জিনিসটাকে সিলেক্ট করব আগে, তারপরে ধরো আমি এখানে গেলাম, এটাকে আমি সিলেক্ট করবো, একটু বাড়িয়ে নিচ্ছি সাইজটা, তাহলে আমাদের ভালো বুঝতে সুবিধা হবে। ধরো এখানে আমি কাটা দাগটা দেবো, তাহলে আমি এখানে ক্লিক করলাম, দেখো এরকম ভাবে একটা স্ট্রাইক পড়ে গেল। এটাকে বলা হচ্ছে কি স্ট্রাইক থ্রু বাটনের দ্বারা আমরা এই জিনিসটাকে করতে পারি। এবার আমি কি করছি, এটাকে ধরো ডিলিট করতে হবে, তাহলে এটাকে ক্লিক করে আবার এখানে ক্লিক করো, জিনিসটা ডিলিট হয়ে গেল। তো এইটা হচ্ছে কি আমাদের কাছে স্ট্রাইক থ্রু বাটনের ব্যবহার। ঠিক আছে, স্ট্রাইক থ্রু অপশন আন্ডার দ্য ফান্ড গ্রুপ অফ হোম ট্যাব অফ এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। এরপরে দেখো আমরা একটা দেখবো, যেমন ধরো অনেক সময় আমাদের অঙ্কের ফর্মুলা লিখতে হয়, যেমন ধরো আমি এখানে লিখছি কি x2 প্লাস y2, মানে আমার উদ্দেশ্য হচ্ছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার লেখা। তাহলে আমি কি করব, এই জিনিসটাকে আমি একটু বাড়িয়ে নিয়ে আগে, তবে কি জিনিসটা বুঝতে সুবিধা হবে। ধরো এখানে আমার লেখা আছে, এবারে আমাকে লিখতে হবে x এর স্কয়ার করতে হবে, তাহলে আমি কি করব, এটাকে সিলেক্ট করে নেব, নিয়ে এইখানে ক্লিক করব, দেখো উপরে চলে গেছে, এখানে ক্লিক করে নাও 2 তে, আবার এখানে ক্লিক করো, দেখো ওটা y স্কয়ার হয়ে গেছে। তো এইভাবে আমরা কি করলাম না, আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার লিখতে পারি। তো এরকম ধরনের যদি কোনো ফর্মুলা আমাকে লিখতে হয় তখন আমি এই বাটনটা ইউজ করতে পারি। এবার ধরো আমাকে যদি মনে করি যে না আমার দরকার নেই, আমি যা ছিল তাই থাকবে, তাহলে এটাকে ক্লিক করো, আবার এখানে ক্লিক করতে হবে, দেখো নরমাল জায়গায় ফিরে আসবে। এইটাকে সিলেক্ট করো, আবার এখানে ক্লিক করো, দেখো নরমাল জায়গায় ফিরে আসবে। তো এইভাবে আমরা যদি চাই আমরা এই বাটনটাকে হেল্প করতে পারি। এই বাটনটাকে বলা হচ্ছে কি সুপারস্ক্রিপ্ট বাটন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সুপারস্ক্রিপ্ট বাটন। এবং একটা জিনিস জেনে রাখতে হবে যে এই বাটনগুলোর নাম আমাকে সেইভাবে মনে রাখতে হবে না, কারণ আমি এখানে যদি যাই দেখো টুল টিপ ফিচারের দ্বারা আমাদের এখানে কি করা হয় না, মাইক্রোসফট ওয়ার্ডই আমাদের বলে দেবে যে এই বাটনটার নাম কি। সুতরাং বাটনের নাম মনে রাখাটা অত্যন্ত আমার কাছে জরুরি না, খালি কি কাজ করে সেইটা যদি আমি মনে রাখতে পারি ব্যাস, তাহলে অন্তত এখানে নিয়ে গেলে আমাকে মাইক্রোসফট ওয়ার্ড খানিকটা হেল্প করে দেবে। এবার দেখো নেক্সট আমরা দেখবো, ধরো আমাকে এরকম লিখতে হবে, কি লিখেছি না x2 প্লাস y2 করলাম। এবারে আমি এটাকে যদি আরেকটু বাড়িয়ে নিচ্ছি, এবারে ধরো আমি লিখবো কি x বেস 2, মানে x এর তলায় 2 লিখবো, তাহলে এখানে কি করবে, এখানে ক্লিক করে দাও, দেখো এখানে চলে আসলো। এবার এখানেও 2টাকে সিলেক্ট করো, এখানে আবার ক্লিক করে দাও, দেখো এখানে চলে আসলো। তাহলে এই বাটনটাকে বলা হচ্ছে কি না আমাদের সাবস্ক্রিপ্ট বাটন। তাহলে আমরা কি দেখলাম, এটাকে দেখলাম স্ট্রাইক থ্রু, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে আমাদের কাছে সুপারস্ক্রিপ্ট। তো আশা করি যে বুঝতে পেরেছো যে কোন পারপাসে কিভাবে কি মানে এটাকে ইউজ করতে হয় বা ব্যবহার করতে হয়, এগুলোকে আমরা দেখলাম। তো এরপরে আমরা যে নেক্সট বাটনটার ইউজটা দেখব সেটা হচ্ছে কি না আমাদের কাছে এই একটা বাটন থাকে। ধরো আমি এখানে এখানটায় আমি এটাকে সিলেক্ট করলাম, এবার ধরো আমি কিছু লিখছি, দেখো লেখাটা এইরকম স্টাইলে চলে আসছে। ঠিক আছে, এইটাকে আমাকে এইরকম স্টাইলে আমাকে লিখে নিতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা যদি চাই আমরা এই বাটনটার হেল্প নিতে, ধরো তোমার মনে হচ্ছে যে না এই জায়গাটা তুমি এইটা একটু অন্য স্টাইল
টেক্সট ইফেক্ট, অন্য একটা ইফেক্ট দেবে, এটাকে সিলেক্ট করে নাও, নিয়ে ধরো এখানে ক্লিক করো, দেখো লেখাটা অন্য ধরনের সিলেকশনে চলে আসে। তো এইভাবে আমরা কি করতে পারি না, আমাদের যদি কোনো কিছু লিখতে হয় উইথ কিছু ইফেক্ট নিয়ে, তখন আমরা এরকম ধরনের জিনিসটাকে আমরা ইউজ করব, এরকম ধরনের বাটনকে আমরা ইউজ করে করতে পারি। নেক্সট এরপরে আমরা কি দেখব, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে টেক্সট হাইলাইট। ধরো আমার এখানে we are learning MS Word, এই MS Word লেখাটাকে আমাকে, যেমন আমরা বইতে ধরো গল্পের বই পড়তে পড়তে কোনো একটা মানে জায়গাকে আমার খুব ভালো লেগে গেছে, তাহলে আমরা কি করি, আমরা একটা হাইলাইট করার চেষ্টা করি, বা ধরো পড়ার বই পড়তে পড়তে আমরা হাইলাইটার ইউজ করি। তো এখানেও আমরা সেটাকে ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করব, এখানে ক্লিক করবে, দেখো এই জায়গাটা হাইলাইটার হয়ে গেছে। ধরো এই জায়গাটাকে আমাকে অন্য একটা কালার দিয়ে করতে হবে, এটাকে সিলেক্ট করবে, এখানে ক্লিক করবে, দেখো এখানে আমরা অন্য আরেকটা হাইলাইটার দিয়ে কাজ করতে পারি। তো এইভাবে আমরা যদি চাই আমরা হাইলাইটার অপশনকে ইউজ করতে পারি। এবার যদি মনে হয় যে না হাইলাইটারের কাজ হয়ে গেছে আর বেকার এখানে রাখবো না, তাহলে আমরা কি করতে পারি না, আমরা সেটাকে সরিয়ে দিতে পারি। কি করবে, এটাকে সিলেক্ট করবে, আবার এখানে যাবে, দিয়ে বলবে নো কালার, তাহলে তুমি তোমার পুরোনো জায়গায় ফিরে আসবে। এখানে সিলেক্ট করবে, আবার এখানে যাবে, এবার যদি মনে হয় এখানে তুমি ক্লিক করে আবার তুমি যদি পুরোনো জায়গায় ফিরে আসতে চাও, এই বাটনটা ক্লিক করো, বলো নো কালার, তুমি তোমার পুরোনো জায়গায় ফিরে আসতে পারবে। তো এইভাবে আমরা হাইলাইটারকে যেরকম ব্যবহার করতে পারি, সেরকম আমাদের কাজ হয়ে গেলে সেগুলোকে আমরা মুছেও দিতে পারি। তো এটা গেল কি না আমাদের কাছে হাইলাইটার অপশনের কাজ। তো এরপরে দেখো, আচ্ছা এরপরে দেখো আমরা এখানে একটা জিনিস দেখতে পারি, ফন্ট কালার। মনে হচ্ছে যে আমার এই যে ফন্ট কালারটা আছে, এই কালারটাকে আমি চেঞ্জ করব, তাহলে আমি কি করলাম, এখান থেকে সিলেক্ট করলাম, আমি এখান থেকে একটা কালার নিয়ে নিলাম, নিয়ে দেখো এই ফন্টের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে না এই লেখাগুলোকে আমার একটু অন্য কালার দেবো, লার্নিং লেখাটাকে সিলেক্ট করে নেবে। তারপরে ধরো আমি এখানে গেলাম, আমি এখানে ক্লিক করলাম, দেখো এখানে আমার অন্য কালার চলে আসলো। আমি আবার এখানে গেলাম, আমি এখানে সিলেক্ট করলাম, আমি এখানে আবার অন্য একটা কালারে চলে আসলাম। তো এইভাবে দেখো আমরা যদি চাই আমরা বিভিন্ন ওয়ার্ডকে বিভিন্ন কালারে আমরা দেখাতে পারি। তো সেটা করার জন্য আমাদের কি লাগে, সেটাকে করার জন্য আমাদের এই কনসেপ্টটা আমাদের কাজে লাগে, ফন্ট কালার। এবার যদি মনে হয় যে না আমাদের এগুলো লাগবে না, আমরা ডিলিট করে দেবো, তা তুমি সোজাসুজি এটাকে সিলেক্ট করো, দিয়ে এখানে চলে যাও, দেখো এখানে একটা অপশন থাকে অটোমেটিক বলে, ক্লিক করে দাও, তুমি তোমার পুরনো জায়গায় আবার ফিরে আসবে। তো এইভাবে কি করলাম, এইভাবে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ফন্টের। আচ্ছা এটা অপশনটা কি লাগে, ক্লিয়ার অল ফরম্যাটিং। ধরো আমি এখানে কি করলাম না, আমি লেখাটাকে প্রথমে বোল্ড করলাম, তারপরে এখানে কিছু কালার দিলাম লেখাগুলোকে। এবার আমার মনে হচ্ছে যে না এসব আমি একেবারে সরিয়ে দেবো, তো এখানে ক্লিক করে দাও, দেখো তুমি তোমার আবার পুরোনো জায়গাতে যেরাম মানে শুরুতে লিখেছিলে সেরকম জায়গাতে আবার ফিরে আসতে পারবে। এই প্রসেসটাকে আমি আরেকবার রিপিট করি, দেখো এখানে ক্লিক করলাম, ধরো এটাকে সিলেক্ট করে আমি সাইজটা বাড়িয়ে দিচ্ছি, সাইজ বাড়িয়ে দিলাম। এবার এখানে আমি কি করলাম, এখানে আমি একটা নাম, ধরো আমি এখানে একটা কালার দিয়ে দিলাম। এবার আমি চাইছি যে না এই সমস্ত কালার টালার আমি যা দিয়েছি সাইজ ফাইজ যা বেরিয়েছে সব আমি মুছে দেবো। তো আমি কি করতে পারি, আমি এখানে সিলেক্ট করব, এবার এই বাটনটা ক্লিক করব। তো দেখো তুমি আবার প্রথম যেরকম ভাবে শুরু করেছিলে তুমি আবার ঠিক সেই জায়গাতে তুমি চলে আসতে পারো। তো এইভাবে দেখো আমরা এখানে কি করলাম না, আমরা এই ফন্ট গ্রুপটার আমরা এক্সাম্পল দেখলাম। ফন্ট গ্রুপের মধ্যে কি, ফন্ট গ্রুপের মধ্যে যে যে অপশনগুলো আছে, ফন্ট গ্রুপের মধ্যে যে অপশনগুলো সেগুলোকে নিয়ে আমরা কাজ করলাম এবং দেখলাম এগুলোর প্রত্যেকটার কাজ কি। তো আজকে আমাদের যেটা ছিল, দেখো প্রথম যেটা আমরা জিনিসটাকে করালাম সেটা হচ্ছে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে এই অপশনগুলোকে শিখলাম, ডিফারেন্ট ফন্ট অপশন আন্ডার দা ফন্ট অফ হোম ট্যাব। আশা করি তোমাদের সবকিছু জিনিসই হয়তো বুঝতে পেরেছো। তো আরেকবার একটু, যেমন ধরো এখানে কি এইটা হচ্ছে ফন্ট, একটু ছোট্ট করে আমরা একটু আরেকটু বুঝে নিচ্ছি। যেমন ধরো প্রথমে এটা কি না, এটা হচ্ছে ফন্ট, এটার দ্বারা আমরা কি করতে পারি না, আমরা বিভিন্ন ফন্ট সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে কি না ফন্ট সাইজ, যার দ্বারা আমরা ফন্টকে ছোট বড় করতে পারি। এই দুটো আমাদের কাছে আরো দুটো অপশন দেওয়া আছে যার দ্বারাও আমরা ফন্টকে, যেটা হচ্ছে ফন্টকে বাড়ানোর জন্য, এটা হচ্ছে ফন্টকে কমানোর জন্য। এগুলো আমরা কি দেখলাম, দেখো বিভিন্ন ধরনের কেস থাকে। ধরো কোনো একটা লেখাকে আমি আপার কেস থেকে লোয়ার কেসে আনবো, তাহলে আমি নিতে পারি। কোনো লোয়ার থেকে আপার কেসে করতে পারি এখান থেকে। কোনো একটা পার্টিকুলার
সেন্টেন্সের আমি বলছি যে প্রথম যে কোডটা আছে সেটাকে আমি বড় হাতে রাখবো, তখন আমি সেন্টেন্স কেসকে নিতে পারি। যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারকে আমি কি করতে চাইছি, ক্যাপিটাল করতে চাইছি, তাহলে আমি কি করব, ক্যাপিটালাইজ ওয়ার্ডে নেবো। যেগুলো ছোট আছে সেগুলোকে বড়, আর যেগুলো বড় আছে সেগুলোকে ছোট করব, তখন আমরা কি করব না আমরা টগল কেসে থাকবো। তো এইগুলো হচ্ছে কি আমাদের বিভিন্ন ধরনের কেস, বিভিন্ন ধরনের এই ধরনের কেস নিয়ে আমরা এগুলোকে নিয়ে কাজ করতে পারি। এছাড়া বোল্ড, আইটালিক, আন্ডারলাইন দেখলাম, প্লাস এগুলো কি দেখলাম আমাদের এই যে স্ট্রাইক থ্রু, তারপরে আমাদের সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এবং এখানে আমরা কি করলাম না কোনো একটা পার্টিকুলার লেখাকে যদি কোনো একটা ইফেক্ট দিয়ে করতে যাই সেটা দেখতে পারলাম। এবার এখানে কি না আমরা হাইলাইট, কোনো একটা ওয়ার্ডকে যদি আমাদের হাইলাইট করতে হয় সেটাও করতে পারবো। তারপরে লাস্টে গিয়ে সবার শেষে আমরা কি দেখলাম না ফন্ট কালার, একটা পার্টিকুলার ক্যারেক্টার বা অন্য কালারকে কিভাবে চেঞ্জ করতে হয় সেইটাকে নিয়ে আমরা এখানে ইউজ করতে পারবো। তো এইভাবে দেখো আমরা ফন্ট গ্রুপটাকে আমরা কভার করব। ঠিক আছে, এরপরে আমাদের যে গ্রুপটা আমরা কভার করব সেটা হচ্ছে কি, যে অপশনটা, যে জিনিসটা আজকে আমরা দেখব সেটা হচ্ছে কি না অ্যালাইনমেন্ট অপশন আন্ডার প্যারাগ্রাফ গ্রুপ অফ হোম ট্যাব। ধরো এই যে আমি ধরো লিখছি হ্যালো, ধরো আমি লিখলাম হ্যালো হাউ আর ইউ। তাহলে এই লেখাটা আমাদের শুরু হচ্ছে কোথা থেকে, লেখাটা আমাদের শুরু হচ্ছে কোথা থেকে না বাঁ দিক থেকে। কেন না মাইক্রোসফট ওয়ার্ড যাই শুরু করে না কেন সেটা সে বাঁ দিক থেকে শুরু করে। এবার আমি চাইছি যে না এটাকে বাঁ দিকে নেবো না, এটাকে আমি মাঝখানে রাখবো, তখন আমরা কি করবো, এই যে দেখো প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে আরো কিছু অপশন থাকে, যেমন ধরো এখানে আমরা এটাকে বাঁ, এটা হচ্ছে কি অ্যালাইন লেফট, আমরা এটাকে মাঝখানে রাখবো, তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে ক্লিক করতে পারি, দেখো এটা মাঝখানে চলে এসছে। এবার ধরো আমরা এখান থেকে যদি কিছু লেখা শুরু করি তাহলে আমরা সেটা শুরু হবে কোথা থেকে না মাঝখান থেকে শুরু হবে। ঠিক আছে, এবার আমার মনে হচ্ছে যে না এই লেখাগুলোকে আমি মাঝখানে রাখবো না, আমি এগুলোকে ডান দিকে নিয়ে যাব, তাহলে আমরা এখানে দিতে পারি, দেখো এবার রাইট সাইড থেকে চলে এসছে। ঠিক আছে, তারপরে ধরো আমরা এখানে কিছু লিখছি, এই দেখো ডান দিক থেকে লেখা হচ্ছে। চলে আসলো। তাহলে এইভাবে দেখো আমরা যদি চাই আমরা কোনো লেখাকে অ্যালাইন, আবার মনে হচ্ছে কিনা আমরা বাঁ দিকে যাব, চলে আসলো। আচ্ছা, এবার ধরো আমরা এখানে ডান দিকে আছি, আমরা এখানে ক্লিক করলাম, ধরো এই যে এই অপশনটাকে জাস্টিফাই বলে একটা অ্যালাইনমেন্ট অপশন থাকে, জাস্টিফাইতে ক্লিক করলাম, তাহলে দেখো আমরা কি করলাম না আমরা এখানে চলে আসলাম। এবার অ্যালাইন লেফট আর জাস্টিফাইয়ের মধ্যে পার্থক্য সেটা আমাদের দেখতে হবে। দেখো দুটোই কিন্তু, ধরো তুমি যদি জাস্টিফাইতে ক্লিক করো তারপরে যদি তুমি শুরু করো তাহলে দেখো তোমার মাউস মানে কার্সারটা কিন্তু বাঁ দিক থেকে শুরু হচ্ছে, তাহলে অ্যালাইন লেফটও বাঁ দিক থেকে শুরু হলো, আবার জাস্টিফাইতেও বাঁ দিক থেকে শুরু হলো, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি দাঁড়াচ্ছে। দেখো মজার ব্যাপার হচ্ছে আমি আবার এটাকে অ্যালাইন লেফট করছি, দেখো আমার কি হলো না আমার এখানে হ্যালো হাউ আর ইউ লেখা ছিল, তারপরে আমি এন্টার মারলাম, তো আমাকে কি করা হয়েছে, আমাকে নেক্সট লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে আমি কিছু লিখলাম, লেখার পরে আমি কোথায় গেলাম, আবার এখানে চলে আসলাম। এবার ধরো আমি যদি এটাকে এইভাবে নিই, এবার আমি যদি এটাকে অ্যালাইন লেফট করি, এই সরি যে জাস্টিফাই করি, তাহলে দেখো লেখাটা কি দাঁড়াচ্ছে। এই যে প্রথম যে সেন্টেন্সটা আমরা প্রথম লাইনটা যে আমরা লিখেছি, দেখো এটা প্রথমে একদম শেষ থেকে মানে শুরু থেকে একদম শেষ অবধি গেছে, আমার শুরু কোথায় এখানে, আমার শেষ কোথায় এখানে, পুরো জিনিসটাকে পুরো জায়গাটাকে কভার করার পরে আমাকে কি করা হয়েছে না আমাকে আরেকটা লাইনে নেক্সট লাইনে লিখতে দেওয়ার সুযোগ দিয়েছে, তারপর আমাকে আরেকটা লাইনে দেওয়ার সুযোগ দিয়েছে। তাহলে এবারে অ্যালাইন লেফটে কি হয় না তুমি তোমার পছন্দ মতন জায়গায় ওয়ার্ড শেষ করতে পারো, কিন্তু তোমার জাস্টিফাইতে কি হয় একেবারে শুরুতে গিয়ে তোমার একেবারে শেষ অবধি তোমাকে যেতে হবে, প্রথম একটা লাইনকে পুরো কভার করার পরেই তুমি দ্বিতীয় লাইনে লিখতে পারবে। এই নয় কি তুমি মাঝখানে কিছু লিখে দিলে, দিয়ে একটা ধরো এই হাওয়ের পরে এন্টার মেরে দিলে, দিয়ে তোমাকে না, তাহলে তোমাকে সেটা ইউজ করছে কি অ্যালাইন লেফট, সেটা কিন্তু অ্যালাইন মানে জাস্টিফাই না। কিন্তু মুশকিলটা হচ্ছে দেখো দুটোর শুরুই কিন্তু বাঁ দিক থেকে হয়, কিন্তু পার্থক্য হচ্ছে এইটা। এখন ধরো আরেকটা জিনিস আমরা দেখাচ্ছি, এখন ধরো আমি লিখলাম কি এটা প্যারাগ্রাফ নিলাম র্যান্ড, দেখো এইভাবে এসছে,
ঠিক আছে, আমরা কোথায় আছি? আচ্ছা, আমরা এখানে আবার অ্যালাইন লেফটে চলে যাব। এটা সিলেক্ট করলাম, আমি অ্যালাইন লেফটে ক্লিক করলাম। তো দেখো এই সমস্ত জায়গায় কিন্তু ফাঁক ফোকর রয়ে গেছে। দেখো এই যেমন এই প্যারাগ্রাফটা এখানে এন্টার মেরেছি, ফাঁক রয়ে গেছে, এখানে মেরেছি, তারপরে এখানে এসছে। এবার আমি চাইছি যে না, এই লেখাটা যেমন আমার এখানে শেষ হবে না, পুরো লাইনের শেষ অবধি যাবে, মার্জিনের একদম শেষ অবধি যাবে, তারপরে গিয়ে আমার দ্বিতীয় লাইনের লেখাটা শুরু হবে, তারপরে এরকম ভাবে চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে তুমি সিলেক্ট করে নাও, দিয়ে এবার আমরা সেন্টারে ক্লিক করব। দেখো এবার কি সুন্দরভাবে এখানে দেখো প্রত্যেকটা লাইন আমার একদম মানে বড় লাইন ছুঁয়েছে। এই যে রুলার একদম শুরু থেকে স্টার্ট করেছি একদম বাঁ দিক থেকে, একদম ডান দিকে এসে পুরো রুলারের মার্জিন বরাবর গেছে, লেখার পরে তারপরে গিয়ে আমার সেকেন্ড লাইনটা শুরু করব, তারপরে গিয়ে আমার এটাকে শেষ করেছি। এখানে ফুল স্টপ দিয়ে প্যারাটা শেষ করলাম, আবার ধরো একটা নতুন প্যারা শুরু হয়েছে, আবার সেরকম ভাবে পুরো জিনিসটা গেছে। তার মানে এই হচ্ছে আমার অ্যালাইন লেফট এবং জাস্টিফাই অ্যালাইনমেন্টের। তো যদি আমাকে বলা হয় যে না, তোমাকে এমন একটা ভাবে লাইনটাকে লিখতে হবে যাতে একদম মার্জিনের শুরু থেকে শেষ অবধি যাবে, তারপরে গিয়ে তুমি নতুন লাইন লেখা শুরু করবে, সেই ক্ষেত্রে কিন্তু আমি জাস্টিফাই অ্যালাইনমেন্টের হেল্প নেবো। সেই ক্ষেত্রে আমি কিন্তু কোনো অ্যালাইনমেন্ট বাটনের হেল্প নেবো না। আশা করি বোঝা গেছে। তো এইভাবে দেখো আমরা এই চারটে অ্যালাইনমেন্ট বাটনকে আমরা ব্যবহার করতে পারি। তো এটা গেল আমাদের কি না, অ্যালাইনমেন্ট বাটনের শেখা। অ্যালাইনমেন্ট বাটনটাকে কি ইউজ করে সেই জিনিসগুলো আমরা এখানে ইউজ করলাম। যেমন ধরো এই জিনিসটা আমরা দেখেছিলাম, অ্যালাইনমেন্ট অপশনস আন্ডার প্যারাগ্রাফ গ্রুপ অফ হোম ট্যাগ। তো এইভাবে আমরা কি করলাম না, আমরা অ্যালাইনমেন্ট বাটনগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখলাম। এরপরে দেখো আমাদের চলে যাব আমরা খুব সুন্দর একটা জিনিসে, বুলেটস এন্ড নাম্বারিং। কি হয় না, ধরো অনেক সময় আমরা দেখি বইতে কিছু কিছু স্পেশাল ক্যারেক্টার, ধরো সার্কেল বা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল, চতুর্ভুজ, এরকম টাইপের কিছু কিছু চিহ্ন থাকে। সেই চিহ্নগুলো দিয়ে আমরা প্রত্যেকটা লাইনের শুরুতে সেই চিহ্নগুলো আমরা দিয়ে থাকি। সেগুলোকে আমরা দেবো কি করে, লেখার আগে দেখো এগুলো হচ্ছে আমাদের বুলেটস এন্ড নাম্বারিং বলে। এখানে তুমি ক্লিক করবে, দেখো এখানে একটা ছোট্ট সার্কেল মতন এসছে। এবার ধরো আমরা এটা লিখছি, দিস ইজ মাই ফার্স্ট লাইন, আবার এন্টার মারো, দেখো অটোমেটিক্যালি তোমাকে আবার একটা সার্কেল দিয়ে দেবে, we are in the next line, আবার মার। তো দেখো তুমি যত করে নতুন একটা করে নতুন মানে লাইন লিখবে আর এন্টার মারবে, আর তোমাকে এরকম ধরনের ছোট ছোট করে একটা চিহ্ন দিয়ে দেবে। তো এইটাকে এগুলোকে বলা হয় কি না, বুলেটস। তো তুমি যত লাইন লিখবে তুমি ততগুলো করে, যতগুলো লাইন তুমি লিখতে চাইলে তুমি লিখবে, এবং প্রত্যেকটা লাইনের পাশে যেই তুমি এন্টার মারবে একটা করে লাইন সিম্বল তোমাকে এরকম ভাবে বসিয়ে দেবে। এবার ধরো মনে হচ্ছে যে না, আমার এই যে সিম্বল গুলো আমার দরকার নেই, এই সিম্বল গুলোকে আমি কি করব, এই সিম্বল গুলোকে আমি চেঞ্জ করব। তাহলে সেটাও আমরা করতে পারি। দেখো এখানে আমরা কি করলাম না, আমরা এই লেখাগুলোকে সিলেক্ট করে নিলাম, দেওয়ার পরে আমি কি করব, আমি অ্যারোটায় ক্লিক করব। দেখো এখানে খুব সুন্দর, যেমন ধরো আমি এরকম একটা অ্যারো চাইছি, তীর চিহ্ন চাইছি, ধরো আমি এখানে একটা এরকম ধরনের সিম্বল চাইছি। তো আমরা যদি চাই, আমরা যে কোনো সময় এরকম ধরনের সিম্বলকে আমরা ইউজ করতে পারি, যেটাকে আমাদের বলা হচ্ছে কি না, বুলেটস এন্ড নাম্বারিং এর কনসেপ্ট। ঠিক আছে, এবারে ধরো তোমার মনে হচ্ছে যে না, তুমি এই বুলেটস গুলোকে নেবে না, ঠিক আছে, এই বুলেটস গুলোকে তোমার পছন্দ নয়, তুমি এই বুলেটস গুলোকে নেবে না, তাহলে কি তুমি চাইছো যে নাম্বার নেবে, খুব ভালো কথা, সেই নাম্বার গুলো তুমি নিতে পারো। কি করে নেবে, পাশের বাটনটাতে চলে যাও, এটাকে বলা হচ্ছে নাম্বারিং বাটন। দেখো আগে যে স্পেশাল ক্যারেক্টার গুলো ছিল সেগুলো সব একটা নাম্বারে চেঞ্জ হয়ে গেছে। তুমি এরকম ভাবে কিছু লিখলে একটা করে লাইন লেখো আর একটা করে এন্টার মারো, দেখো তোমাকে একটা করে লাইন নাম্বারও দিতে থাকে। এবার যদি তোমার মনে হয় যে না, এই লাইন নাম্বার গুলোকে তোমার এগুলো লাগবে না, তুমি এগুলোকে চেঞ্জ করতে, এই ধরনের লাইন নাম্বার তোমার পছন্দ না, তুমি চাইছো যে এগুলো একটু রোমান স্টাইলে দেবো আমরা, তো দেখো এখানে রোমান নাম্বারও ইউজ করা যেতে পারে। তুমি চাইছো যে এখানে ধরো না, আমরা এইরকম ধরনের একটা কিছু ইউজ করবো, তো মানে তোমার যদি মনে হয় তুমি সেগুলোকে ইউজ করলে মানে চেঞ্জ করলে করতে পারো। এই নয় কি তোমাকে যা দিয়ে দেওয়া হয়েছে সেইগুলো নিয়েই তুমি কাজ করবে, না, এগুলো যতদূর সম্ভব তুমি যতগুলো সেগুলো চেঞ্জ করলে করতে পারো। এবার দেখো একটা মজার জিনিস, নেক্সট আমরা দেখবো কি না, মাল্টি লেভেল লিস্ট। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যেমন ধরো অনেক সময় আমি ধরো একটা লেখা লিখতে চাইছি, যেমন আমি লিখবো কি না, সায়েন্সের আন্ডারে 3টে সাবজেক্ট দেবো, কমার্সের আন্ডারে 3টে সাবজেক্ট দেবো, আর্টসের আন্ডারে 3টে সাবজেক্ট দেবো।
তাহলে সেটাকে আমরা করি কি করে? আমরা প্রথমেই চলে যাব এই মাল্টি লেভেল, সেখান থেকে আমরা যে কোনো একটা মাল্টি লেভেলকে সিলেক্ট করব। ধরো আমার এটাকে সিলেক্ট করলাম, এবার ধরো এর আন্ডারে আমি লিখলাম সায়েন্স। এবারে এই সায়েন্সের আন্ডারে আমাকে তিনটে সাবজেক্ট লিখবো, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস। তাহলে আমরা কি করব, এই 1 আর 2 আছে, 2টাকে কি করব না সায়েন্সের তলায় লেখার চেষ্টা করব। তাহলে আমরা কি করব, সেটাকে এই মাউস পয়েন্টারটাকে আনতে গেলে আমাদের কি লাগে না, আমরা সুন্দরভাবে ট্যাব কি একটা প্রেস করব। দেখো এরকম ধরনের 1 এসছে। এবার ধরো এর আন্ডারে আমরা লিখবো ফিজিক্স, তার আন্ডারে লিখবো কেমিস্ট্রি, তার আন্ডারে লিখবো ধরো ম্যাথস। এবারে আমরা কি করছি, এবার আমরা চাইছি যে না, এবার এই সায়েন্সের তলায় লিখবো কমার্সকে। তার মানে কি আমাকে এখানে যেতে হবে, এই 1 এর তলায়, এইটার তলায় আসতে হবে, কিন্তু তাহলে কি আমার লেভেলটা চেঞ্জ করতে হবে। তাহলে লেভেলটা চেঞ্জ করি কি করে, তখন আমরা ইউজ করব কি শিফট। দেখবে কিবোর্ডে একটা কি থাকে, শিফট কিটাকে ধরে রেখে ট্যাব কিটাকে প্রেস করতে হয়, তখন আমার কি চলে আসবে, এরকম ভাবে চলে আসলো কমার্স। এবার কমার্সের আন্ডারে কি করব, আরো কিছু লিখবো, তার মানে আবার ট্যাব লিখবো। ট্যাব কি কে শুধু না, শিফট ট্যাব না, শিফট হচ্ছে ব্যাকওয়ার্ড, শিফট ট্যাব মানে হচ্ছে ব্যাকে যাওয়া, আর শুধু ট্যাব মানে হচ্ছে ফরওয়ার্ডে যাওয়া, সামনে যাওয়া। ধরুন আমি লিখলাম অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টস। তারপরে ধরো আমি লিখলাম অডিটিং, তারপরে ধরো এরপরে আমাকে আবার কমার্সের তলায় লিখতে হবে। তাহলে আমি কি করব, আবার শিফট ট্যাব প্রেস করব। তাহলে এবার ওখানে কি, তাহলে আবার দাঁড়াও, তাহলে আমরা কি করব, শিফট ট্যাব প্রেস করব। এবার আমরা কি লিখবো না আর্টস, আবার ট্যাব প্রেস করব। ধরো আমি কি লিখলাম না পলিটিক্যাল সায়েন্স, তাহলে আমি কি লিখলাম না হিস্ট্রি। এইভাবে দেখো আমরা যদি চাই আমরা মাল্টি লেভেল লিস্টকে ইউজ করলে করতে পারি। তো এইভাবে যদি আমাদের কিছু লিখতে দেওয়া হয়, তখন আমরা এই মাল্টি লেভেল লিস্ট অপশনটাকে আমরা ব্যবহার করে থাকবো। তো এটা গেল কি না আমাদের তিনটে স্টাইলে দেখলাম, একটা দেখলাম বুলেটস, আরেকটা দেখলাম নাম্বারিং, তারপরে দেখলাম কি আমাদের মাল্টি লেভেল লিস্ট। এবার যদি মনে হয় সবগুলো তুমি ডিলিট করবে, সিলেক্ট করে ডিলিট প্রেস করে দাও, ওই জিনিসটা ডিলিট হয়ে গেল। এরপরে দেখো আমাদের এখানে একটা অপশন দেখবো আমরা, ইনক্রিজ আর ডিক্রিজ ইন্ডেক্স। ধরো আমি এখানে কিছু লিখছি, ঠিক আছে, এবারে আমি চাইছি হ্যালো লেখাটা মাঝখানে আসবে। তাহলে কি আমরা এখানে খুব সুন্দরভাবে সেন্টারে ক্লিক করে দেবো, তাহলে আমরা মাঝখানে চলে আসবে। কিন্তু আমি চাইছি, দেখো অ্যালাইন লেফটে ক্লিক করলেও কোথায় আসছে, এখানে আসছে। আমি চাইছি যে এই জায়গাটায় নিয়ে আসতে, এই জায়গাটায়। তাহলে কি হচ্ছে, কিন্তু এখানে আনতে গেলে তখন এই অ্যালাইনমেন্ট বাটনগুলো তো আমাদের কাজ করবে না, কারণ সেন্টারে ক্লিক করলেও আমাকে সেন্টার নিয়ে চলে যাবে, কিন্তু আমার উদ্দেশ্য তো এইখানে আসা। তখন আমরা কি করতে পারি, আমরা এই ইনক্রিজেশন ইনডেন্টের, এই যে ইনক্রিজ ইনডেন্ট, এইভাবে দেখো আমরা যখন ইনক্রিজ ইনডেন্ট বাটনে ক্লিক করব, ও একটা পার্টিকুলার জায়গায় আমাকে নিয়ে নিয়ে এগোতে থাকবে। এটা হচ্ছে কি ইনক্রিজ ইনডেন্ট, আর একটা হচ্ছে কি না ডিক্রিজ ইনডেন্ট। তো এইভাবে ধরো আমরা অ্যালাইন লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই ছাড়া অন্য কোনো জায়গায় যদি আমরা কোনো ওয়ার্ডকে প্লেস করতে চাই বা অ্যালাইন করতে চাই, তখন আমরা এই ইনক্রিজ ইনডেন্ট বা ডিক্রিজ ইনডেন্ট বাটনটা আমরা হেল্প নিয়ে থাকি। আবার দেখাচ্ছি, এইভাবে আমরা এগোবো, আর এইভাবে আমরা এখানে পিছিয়ে আসতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল আমাদের ইনক্রিজ আর ডিক্রিজ। এরপরে দেখো আমাদের এটা খুব সুন্দর জিনিস দেখবো আমরা, এটা শর্টিং। ধরো এরকম ধরনের একটা প্যারাগ্রাফ আমরা লিখলাম, আর এনডি লিখে আমরা এখানে এন্টার মারলাম। এবারে আমি চাইছি যে এই যে লেখাগুলোকে অ্যালফাবেটিক্যালি শর্ট করব। দাঁড়াও, এক মিনিট, একটু করে দাগ দিয়ে একটু গ্যাপটাকে বাড়িয়ে নিই আমরা। হ্যাঁ, তো ধরো আমরা দেখছি যে অ্যালফাবেটিক্যালি এগুলোকে শর্ট করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা করতে গেলে কি করি, তুমি পুরো জিনিসটাকে সিলেক্ট করে নেবে, পুরো প্যারাগ্রাফ, পুরো যা লেখা আছে সবগুলোকে আমি সিলেক্ট করে নিলাম। দিয়ে আমি কোথায় গেলাম, আমি দেখো এই এ টু জেড বাটনটা আছে, এখানে ক্লিক করব। তো আমাকে তখন বলবে শর্ট বাই ওয়ার্ড না প্যারাগ্রাফ। দেখো আমি কি বললাম, তো আমাকে বলছে যে তুমি কিভাবে শর্ট করতে চাও। আমাকে ধরো আমি বললাম অ্যাসেন্ডিং, তাহলে আমি কি করলাম, অ্যাসেন্ডিং অর্ডারে ক্লিক করে দিলাম। দেখো এইভাবে শর্ট হয়ে গেল জিনিসটা।
দেখো প্রথমে এটা আসলো, তারপরে এটা আসলো, তারপরে গিয়ে লাস্টে গিয়ে ভিডিও একেবারে শেষে চলে গেছে। কারণ ও কি করলো, ও প্রত্যেকটা প্যারাগ্রাফের যে প্রথম যে ক্যারেক্টারটা আছে তার সঙ্গে মেলালো, এবার অ্যালফাবেটিক্যালি ও সেটাকে শর্ট করবে, যেমন আর এস এবং ভি শেষে আসে, যার জন্য দেখো এইভাবে আমরা কি করলাম না, আমরা একটা চাইলে একটা ডকুমেন্টকে লেখার পরে যদি আমাকে কেউ যদি বলে যে না এটাকে তোমাকে অ্যালফাবেটিক্যালি এটাকে শর্ট করতে হবে, তখন তুমি এইভাবে করলে করতে পারো। এবার দেখো আমি যদি আবার বলি যে না আমি ডিসেন্ডিং অর্ডারে শর্ট করবো, তাহলে তুমি সিলেক্ট করে নাও, আবার এই এ টু জেড বাটনে ক্লিক করো, এবার তুমি এখান থেকে ডিসেন্ডিং সিলেক্ট করো, ওকে করে দাও। তো দেখো তোমার ভিডিওটা আগে এসে গেছে। তো এইভাবে আমরা যদি চাই, আমরা এই শর্ট অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং ফিচারকে আমরা ইউজ করলে করতে পারি। তো এইভাবে আমরা কোনো প্যারাগ্রাফ লেখার পরে যদি আমাকে শর্ট করার সুযোগ, আমাকে শর্ট করতে বলে, তো আমি সিলেক্ট করে সেটাকে হয় অ্যাসেন্ডিং মানে এ থেকে জেড, আর তা নইলে জেড থেকে এ, এরকম ভাবে আমি জিনিসগুলোকে শর্ট করে করতে পারি। আশা করি বোঝা গেছে। তো এইভাবে আমরা শর্ট বাটনের আমরা হেল্প নিলে নিতে পারি। এখানে দেখো আমাদের যেটা দেখার উদ্দেশ্য ছিল এটা তো আমাদের হয়ে গেছে। এরপরে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে কিভাবে ডেটাগুলোকে শর্ট করে। তারপরে দেখো এখানে আমরা দেখব লাইনস এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, এই জিনিসটা কি। যেমন ধরো এটার আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যেমন ধরো আমি লিখলাম অশোক, তারপরে আমি লিখলাম বিমল। তো এবার ধরো এই দুটো লেখা আছে, আমি এই দুটো লেখাকে শর্ট করব, এই দুটোকে সিলেক্ট করে নাও, এখানে ক্লিক করে দাও। তাহলে কি বলছো, এবার ধরো আমি বললাম কি না তুমি ডিসেন্ডিং অর্ডারে শর্ট করো, তাহলে দেখো বিমলটা আগে চলে যাবে, কারণ অ্যালফাবেটিক্যাল দিক থেকে এ তো বি এর পরে আসে, এবং আমি বলেছি জেড থেকে বি এতে মানে ছোট বড় থেকে ছোট, তাহলে বিমলটা আগে চলে গেল। এবার ধরো আমি যদি এখানে ক্লিক করি, আমি এখানে যদি আবার অ্যাসেন্ডিং এ দিই, তাহলে ধরো এখানে চলে আসবে। তো এইভাবে দেখো আমরা কি করছি না, আমরা শর্ট বাটনে হেল্প। এবার দেখো আরেকটা জিনিস হতে পারে, ধরো অশোক, আরেকটা দিলাম অমর। তাহলে এবার যদি আমরা শর্ট করি তাহলে কোনটা আগে আসা উচিত দেখা যাক। কেন না এখানে তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে কি করব না, আমি এখানে কি করলাম না, আমি শর্ট তোমার অ্যাসেন্ডিং এ নিলাম, আবার ওকে করলাম, এবার দেখো অমরটা আগে চলে আসবে। কেন না এ আর এ এক তো ঠিক আছে, কিন্তু এম আর এস এর মধ্যে ছোট কে, এম ছোট, তার জন্য আমি আগে চলে আসলাম। তো এইভাবে দেখো যদি প্রথম ক্যারেক্টারটা যদি সমান পায় তখন ও কি করবে, ও সেকেন্ড ক্যারেক্টারটাকে দেখবে, যদি সেকেন্ড ক্যারেক্টার সমান পায় তারপরে ও দেখবে থার্ড ক্যারেক্টার। এইভাবে ও যখন ও ডিফারেন্স পাবে তখনই ও জিনিসটাকে শর্ট করার চেষ্টা করবে। তো এইভাবে দেখো আমরা শর্টিং অপশনকে ইউজ করলে করতে পারি। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো প্যারাগ্রাফ স্পেসিং। যেমন ধরো আমি এখানে আবার ওই রকম ওই ডিফল্ট প্যারাগ্রাফটা লেখার চেষ্টা করব, আমি লিখে দিলাম। ধরো এইভাবে আমরা কি করলাম না, আমরা ডিফল্ট প্যারাগ্রাফটাকে লিখলাম, আর একটু ছোট করে আমরা স্পেস করে একটুখানি দুটোর মধ্যে আলাদা জিনিস করে নিচ্ছি। এবার আমি চাইছি যে এই যে লেখাগুলো প্যারাগ্রাফগুলোর মধ্যে আছে এগুলোর মধ্যে লাইন গ্যাপ, তাও প্রত্যেকটা লাইনের মধ্যে একটা গ্যাপ আছে, আমি সেই লাইনের গ্যাপগুলোকে বাড়াতে চাইছি। তখন আমরা কি করব, তখন দেখো এখানে আমাদের একটা ছোট্ট অপশন থাকে, তবে এখান থেকে আমি একটা অপশন দিলাম, দেখো লাইনের প্যারাগ্রাফ যেগুলো যেই আমি ইয়ে করছি যেগুলো সিরিয়াস আসছে মানে যেগুলো দেখো বাড়তে থাকছে, এই দেখো 1.5 দিলাম, তাহলে এই আসলো তোমার 1 হলে এরকম আসছে 2.5, আর ধরো তুমি এগুলোকে এইভাবে লিখতে চাইছো, তাহলে দেখো লেখাগুলোর স্পেস বেড়ে গেল। তো এইভাবে যদি আমরা প্যারাগ্রাফ এবং স্পেসিং এর দ্বারা পুরো জিনিসটাকে নিতে পারি, তাহলে মানে ধরো যে মানে যে প্যারাগ্রাফ গুলো লিখেছি তার মধ্যে লাইনের যে গ্যাপ গুলো সেগুলোকে যদি আমি বাড়াতে চাই, তখন আমি এগুলোকে এইভাবে বাড়াতে পারবো। তো এইটা গেল আমাদের কাছে কি না লাইন স্পেসিং এবং লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এর দ্বারা এই জিনিসগুলোকে আমরা ব্যবহার করলে করতে পারি। এরপরে দেখো আমরা নেক্সট যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি না আমাদের কাছে যেমন এই আমরা এই জিনিসটা দেখলাম যে এই এই জিনিসটা আমাদের মধ্যে আমরা এই করলাম যে তোমার লাইন এন্ড প্যারাগ্রাফ। তারপরে দেখো আমরা সুন্দর দেখো একটা মাইক্রোসফট ওয়ার্ডে কি হয় না আমরা টেবিল নিয়ে কাজ করতে পারি। কেমন, ধরো এগুলোকে আমি একটুখানি সমস্ত রিমুভ করে দিলাম।
এবার কি করব না মাইক্রোসফট ওয়ার্ডে আমরা টেবিল করব। তো ধরো আমাকে এরকম একটা টেবিল ইনসার্ট করতে হবে, তাহলে টেবিল ইনসার্ট করতে গেলে আমি কোথায় যাব? আগে এই ইনসার্ট অপশনটায় চলে যাব। দেখো এখানে একটা সুন্দর অপশন থাকে টেবিল বলে। এবার তুমি এখান থেকে ধরো তুমি একটা টেবিল বানাচ্ছ যেখানে তুমি 3টে কলম আর ধরো লেটস সে 4টে রোয়ের তুমি টেবিল বানাবে। তো ধরো তুমি কি করলে না তুমি এরকম ভাবে দেখো সিলেক্ট করে তোমার কাছে টেবিল তৈরি হয়ে গেছে। এবার ধরো আমি এরকম একটা ধরনের কিছু কলম বানাচ্ছি, রোল নাম্বার। সব সময় একটা জিনিস মনে রাখতে হবে, দেখো টেবিলে যখন আমরা কাজ করব আমরা কোনো এন্টার মারবো না। এন্টার মারলে কি হলো দেখো যে তোমার যে রো আছে তার সাইজটা বেড়ে গেল, তুমি কিন্তু অন্য কোনো রোতে যেতে পারবে। সুতরাং আমাকে যদি অন্য কোনো রোতে যেতে হয়, আচ্ছা এই স্পেসটাকে আমি আগে ডিলিট করে দিই। এইভাবে তুমি কি করবে, যেখানে তুমি এন্টার মেরেছিলে সেই জায়গাটাই তুমি যদি আবার মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে ডিলিট কি প্রেস করো তাহলে তুমি এখানে ফিরে আসবে। এবার দেখো এখানে ধরো আমি কি করলাম, রোল নাম্বার লিখলাম, তারপরে ধরো তোমাকে লিখতে হবে স্টুডেন্ট নেম, আর আমি ধরো লিখবো লেটস সে মার্কস। তাহলে আমি কি করবো, আমি একটা কলম থেকে আরেকটা কলমে যাব, তখন আমি কি করবো, আমি ট্যাব কিটাকে প্রেস করবো। এবার ধরো আমি এখানে লিখলাম স্টুডেন্ট নেম, তারপরে ধরো আমি আবার জায়গা নিলাম, আমি কি লিখলাম মার্কস। রোল নাম্বার 1 ধরো আমি এরকম লিখে যাচ্ছি, স্টুডেন্ট নেম এ দিলাম, মার্কস একটা কিছু দিয়ে দিলাম। দেখো আমি প্রত্যেকটা জায়গাতেই যখন একটা রো থেকে অন্য জায়গায় যাচ্ছি তখন আমি কি করছি না আমি ট্যাব কি প্রেস করছি, কোনো এন্টার কি প্রেস করবে না। কিন্তু এন্টার কি প্রেস করলে তোমার রো এর সাইজটা বেড়ে যাবে। তো ধরো এরকম ভাবে আমি কি করলাম না আমি ধরো এখানে আমি রোল নাম্বার 4 এন্টার করলাম। এবার টেবিলটা তৈরি করার পরে আমার মনে হচ্ছে যে না আমাকে তো আরো কিছু ডেটা ভরতে হবে, তখন আমি কি করব, তখন আমি সঙ্গে সঙ্গে দেখো আবার ট্যাব কি প্রেস করব। তাহলে কি করলাম, ধরো আর একটা রোকে আমি ইনসার্ট করলাম। এইভাবে আমি নতুন নতুন রোকে ইনসার্ট করলে করতে পারি। তারপরে ধরো টেবিলটা বানানোর পর এরকমও তো হতে পারে, ধরো আমার মনে হচ্ছে যে না এখানে আমি ভুল করেছি, এখানে 1 2 তো তারপরে 3 মানে আরেকটা রোকে ধরো আমার ইনসার্ট করতে হবে, সেটাও আমরা করতে পারি। তুমি কি করবে, এই রোটাকে ধরো 2 নম্বর রোটাকে ধরে সিলেক্ট করে নেবে, দিয়ে এই রো এর উপরেই আমাকে রাইট ক্লিক করতে হবে। দেখো এখানে একটা সুন্দর অপশন থাকে ইনসার্ট, তারপরে আমাদের দুটো অপশন কি হয়, রোজ অ্যাবাভ আর রোজ বিলো, দুইয়ের তলায় দেবে না দুইয়ের উপরে দেবে। ধরো দুইয়ের তলা দিয়ে দেবো, তাহলে আমি বলবো রোজ বিলো। তাহলে দেখো একটা সুন্দর করে একটা নতুন রো আমরা, তাহলে আমরা কি শিখলাম যে আমরা যদি চাই আমরা নতুন রো কেও আমরা ইনসার্ট করলে করতে পারি। তো এইভাবে ধরো আমি এখানে লিখে দিলাম 3, তারপর এটা কিছু লিখে দিলাম নাম, একটা মার্কস ভরে দিলাম। তাহলে এইভাবে দেখো আমাদের নতুন রোকে ইনসার্ট করা যায়। সেরকমই তোমার ধরো টেবিল তৈরি হওয়ার পরে তুমি মনে করছো যে না তোমার কলম বানাতে হবে একটা, তাহলে কি করবে, এই জিনিসগুলো এটাকে আমি ক্লিক করলাম, আবার আমি কি করব, আমি রাইট ক্লিক করব এখানে, আমি চলে যাব কোথায় ইনসার্ট। এবার আমাকে বলবে কি কলমস লেফট অর রাইট, বাঁ দিকে তুমি কলম ইনসার্ট করবে না ডান দিকে। তখন আমি বললাম ডান দিকে ধরো, দেখো নিজের মতন করে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবে পুরো জায়গাটাকে, দিয়ে আমাকে একটা সুযোগ করে দেবে কি একটা টেবিল মানে আর একটা নতুন কলম। ধরো আমি বললাম অ্যাড্রেস, এবার ধরো আমি এখানে কিছু লিখলাম অ্যাড্রেসে, এরকম কিছু ভাবে আমরা কিছু এটাকে দিতে থাকলাম। তো এইভাবে দেখো আমাদের আমরা যদি চাই আমরা নতুন মানে এই নয় কি যখন ধরো তুমি টেবিল বানাচ্ছ তখনই তোমাকে ধরে নিতে হবে তোমার কতগুলো রো বা কতগুলো টেবিল কলম হবে। তুমি পরেও যদি চাও রো অ্যান্ড কলমকে এইভাবে তুমি ইনসার্ট করলে করতে পারো। এবার আমরা নেক্সট কি চাইছি, ধরো এই যে লেখাগুলো দেখছো এই লেখাগুলোকে আমি করব না সব মাঝখানে নিয়ে চলে আসবো। সিলেক্ট করে নাও, নিয়ে এই অ্যালাইনমেন্ট সেন্টারে ক্লিক করে দাও, দেখো সব কিছু মাঝখানে এইভাবে চলে আসছে। তো এইভাবে দেখো আমরা যদি চাই মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কি করতে পারি না আমরা একটা টেবিল বানাতে পারি। এবার আর কি করতে পারি এই টেবিলে, ধরো অনেক সময় হয় যে টেবিলের উপরে আমাকে একটা ক্যাপশন মানে হেডিং লিখতে হবে, কিন্তু এই অবস্থায় দেখো আমরা তো আর হেডিং লিখতে পারবো না, কারণ টেবিলটা তো শুরুই হয়েছে এখান থেকে। তো মনে রাখবে দেখো টেবিলের উপরে দেখো একটা প্লাস সাইন লক্ষ্য করছো, এই প্লাস সাইনটাকে কি করবে তোমরা সিলেক্ট করে টেবিলটাকে একটু টেনে নিচে নামিয়ে দেবে, দেখো তোমার জন্য জায়গা ক্রিয়েট হয়ে গেছে। এবার ধরো তুমি এখানে লিখবে টেবিল এক্সাম্পল। এইভাবে আমরা যদি চাই আমরা টেবিলের উপরেও যদি আমরা লিখতে হয় কিছু আমরা এই জিনিসগুলোকে এইভাবে আমরা লিখতে পারি। ধরো তুমি কিছু ফরম্যাটিং করে দিলে, এটাকে ধরো এই সাইজ বাড়িয়ে দেবে, হোয়াট এভার, সেটা তোমার ব্যাপার, তুমি কি করবে সেটা তোমার। ও মাইক্রোসফট ওয়ার্ড তোমাকে এইভাবে টেবিল বানানোর সুযোগ করে দেয়। আর কি করতে পারি,
ধরো এই যে টেবিলটা তুমি দেখছো, এই টেবিলের যে বর্ডার গুলো আছে সেগুলো একটা কি পার্টিকুলার, মানে বর্ডারের যে সাইজ গুলো একটা আছে। তো আমি চাইছি যে না, বর্ডারের সাইজ গুলোকে আমি একটু চেঞ্জ করতে চাই। তাহলে কি করলে, তুমি আবার এই পুরো টেবিলটাকে সিলেক্ট করে দিয়ে আমার কি করব, দিয়ে আমরা এবারে এইখানে দেখো একটা ছোট্ট অপশন থাকে বর্ডারস এন্ড শেডিং, এই অপশনটায় আমরা চলে যাব। এখানে গিয়ে আমরা কি করলাম, এখানে গিয়ে দেখো এখানে অল, এখানে দেখো একটা অপশন থাকে ফর, ওই যে বর্ডারস এন্ড শেডিং অপশন থাকে, এখানে ক্লিক করলে এবারে দেখো তিনটে ভাগ পাওয়া যায় আমাদের এখানে। প্রথম ভাগ কি না, বর্ডারস। আমি চাইছি যে ধরো পুরো যে সমস্ত বর্ডার গুলো আছে সবগুলোর সাইজ একটু বাড়িয়ে দেবো। তাহলে দেখো এখানে বিভিন্ন ধরনের সাইজ থাকে, ধরো আমি এই সাইজটাকে বাড়িয়ে দিলাম, এটাকে নিলাম। আমি চাইছি যে আর কালার বাড়াবো, কালারটা চেঞ্জ করবো। তো ধরো কালারটা চেঞ্জ করতে গেলে ধরো আমি এখানে এই কালারটা নিয়ে নিলাম, এবার তুমি ওকে করে দাও। দেখো বর্ডারের কালার গুলো সব চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে যদি চাই আমরা বর্ডারের সাইজ বলো, কালার বলো, সমস্ত কিছু জিনিস আমরা পাল্টাতে পারি। এবার আমার মনে হচ্ছে যে না, এই যে কলমগুলো, তাহলে আমরা কি করলাম আরেকবার দেখিয়ে দিই। এখানে গেলাম আমরা, দিয়ে আমরা কি করলাম বর্ডার এন্ড শেডিং এ গেলাম, বর্ডার এন্ড শেডিং এ গেলাম। এখান থেকে আমরা কি করছি না, অল বর্ডারস এ যাব। সেখান থেকে আমরা ধরো প্রথমে একটা উইডথ নিলাম, ধরো আমি এইটা নেবো, কালার নিলাম, এখান থেকে ধরো একটা কালার সিলেক্ট করবো। তাহলে কি করলাম না, আমরা পুরো দেখো জিনিসটাকে আমরা এইভাবে চেঞ্জ করে দিলাম। এবারে আমার মনে হচ্ছে যে না, এই যে কলমগুলো আছে কলমগুলোর কালারকে আমি বিভিন্ন কলমে বিভিন্ন কালার দেবো। তাহলে আমি কি করলাম না, আমি প্রথম কলমটাকে খালি সিলেক্ট করব, দিয়ে আমি এখানে চলে যাব, বর্ডার এন্ড শেডিং এ আবার চলে যাব। তো এখানে ধরো আমি কি করলাম, আবার ধরো এখানে সিলেক্ট করলাম। এবার এখান থেকে আমরা কোথায় যাব, শেডিং বলে যে অপশন আছে সেটাই চলে যাব। আচ্ছা প্রথমে দেখিয়ে দিই, দাও এক মিনিট। প্রথমে ধরো দেখিয়ে দিচ্ছি যে ধরো প্রত্যেক একই কালারকে আমি সব কলমের মধ্যে দিব। তাহলে কি হলো, এটাকে সিলেক্ট করলাম, এখানে গিয়ে বর্ডার এন্ড শেডিং এ গিয়ে আমি শেডিং অপশনে চলে গেলাম। এবার এখান থেকে দেখো আমি কি করলাম না, একটা কালার নিলাম, ধরো আমি এটা কোনো একটা কালার নিয়ে আমি এটাকে সিলেক্ট করব। তো দেখো পুরো আমার টেবিলে যতগুলো কলম ছিল, মানে কলম ছিল সবগুলো একই কালার চলে আসলো। এবার আমি চাইছি যে না, এটা আমার ভুল হয়ে গেছে, আমি আলাদা আলাদা কালার করবো। তাহলে কি করবো, এটাকে আমি সরিয়ে দেবো। কি করবে, আবার তুমি ওখানে ক্লিক করবে। এবারে দেখো বর্ডার এন্ড শেডিং এ যাও, আবার শেডিং অপশনে যাও। প্রথমে এখানে ধরো কালার গুলোকে আমি সরাবো, তো ধরো এখানে একটা অপশন থাকে নো কালার, ক্লিক করে ওকে করে দাও। দেখো সব কালার গুলো তোমার সরে গেছে। এরপরে কি করবে, তুমি ধরো প্রথম কলমটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে কি করবে, আবার এখানে যাবে, আবার এখানে যাবে। এবার তোমাকে কি করতে হবে, এক একটা কলমে ধরে ধরে তোমাকে কালার গুলোকে সিলেক্ট করে নিতে হবে। ধরো আমি এখানে এই একটা কালার দিতে চাইছি, ধরো আমি এখানে এই একটা কালার দিই। তাহলে তোমার কি হলো, দেখো এই কালারটা এইভাবে চলে আসলো। এই দাঁড়াও, ভুল হয়ে গেছে, দাঁড়াও এক মিনিট, একটু দেখো এখানে আমরা এখানে একটা ভুল করে ফেলেছি। আমরা শেডিং অপশনটাকে নিই, শেডিং অপশনটাকে নিয়ে যদি আমরা একটা কোনো কালার নিয়ে নিই, তাহলে দেখো ওই কালারটা চেঞ্জ হয়ে যাবে। ধরো এখানে আমরা গেলাম, তাহলে এখানে দেখো এই কালারটা চলে আসলো। এবার ধরো আমরা এখানে কি করছি, আমরা এই জায়গাটাকে নিচ্ছি, এই কালারটাকে আমরা এবার চেঞ্জ করব। এখানে গেলাম, শেডিং এ গেলাম, ফিল কালার, এখান থেকে ধরো একটা কোনো কালারকে নিয়ে নিলাম, যে কোনো একটা কালারকে নিচ্ছি আমি, ধরো এই কালারটাকে নিলাম, ওকে করে দিলাম। দেখো এই সেলটা আমার চেঞ্জ হয়ে গেল। এবার আমি ধরো, তার মানে কি আমি প্রত্যেকটা কলমকে সিলেক্ট করছি, আর তার জন্য তো ধরো আমি এখানে গেলাম, আবার বর্ডার এন্ড শেডিং এ গেলাম, আবার শেডিং এ গেলাম। এখান থেকে ধরো আমি আবার একটা অন্য কোনো কালার নেবো, ধরো এই কালারটা আমার পছন্দ হয়েছে, তো দেখো এই কলমটার এই কালার নেব। তো এইভাবে আমরা যদি চাই, আমরা টেবিলে বিভিন্ন কালার দিয়ে আমরা জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারি। এবার ধরো আমরা যদি এখানে মনে হয় যে আমি ধরো এখানে ভুল করেছি, আচ্ছা তাহলে আমার এখানে কালার গুলো লাগবে না, তাহলে আমি কি করলাম, আবার এখানে গিয়ে সমস্ত কালারে গিয়ে একসঙ্গে আমি ডিলিট করে দেবো। শেডিং এ গিয়ে তুমি এখানে বলো নো কালার, দিয়ে ওকে করে দাও। দিয়ে দেখো তুমি আবার, দাঁড়াও আমরা এখানে আবার এখানে একটু ভুল করে ফেললাম, শেডিং এ গিয়ে আমরা বলবো নো কালার, ওকে করে দেবো। তাহলে দেখো আমরা এখানে আমাদের যে ধরো এখানে আমরা এখানে চলে গেলাম বর্ডার এন্ড শেডিং, দিয়ে শেডিং এ গিয়ে আমরা কি করব, আমরা এখান থেকে নো কালারে চলে যাব, দিয়ে আমরা এখানে ওকে করে দেব। আমি আবার
নো কালার জিনিসটাকে আমাকে একবার সিলেক্ট করে নিতে হবে, তাহলে আমি আমার পুরনো জায়গায় আমার ফিরে আসবো। আচ্ছা, এভাবে দেখো আরেকটা জিনিস দেখবো আমরা, ধরো এই দুটো জিনিসকে আমাদের কি করতে হবে না মার্জ করতে হবে, মানে দুটো রোকে আমি একটা রোতে চেঞ্জ করতে চাইছি। কি করবে, দেখো এখানে একটা খুব সুন্দর অপশন থাকে মার্জ সেল বলে। দেখো দুটো জিনিস, দুটো রোকে আমি একটা রোতে এইভাবে কনভার্ট করে দেবো। তো ধরো এই যে পুরো জিনিসটা আছে, এটাকে আমাকে পুরো জায়গায় মার্জ করব, মানে এই যে এই জিনিসগুলোকে আমি কি করতে চাইছি না, আমি মার্জ করে দিতে চাইছি, মানে সবকটা রোকে আমি একটা রোতে ট্রান্সফার করব। তাহলে এখানে আমি কি করব, মার্জ সেলে চলে যাব। তাহলে দেখো এই পুরো জিনিসগুলোকে আমি এইভাবে ট্রান্সফার করতে পারি। এই হচ্ছে আমাদের কি না মার্জ সেলের অপশন। এইভাবে পুরো জিনিসকে এইভাবে আমাদের মার্জ করা যায়। সেরকমই দেখো আমাদের স্প্লিট অপশন থাকে। ধরো এই যে কলমটা দেখছো, এই কলমটাকে আমি কি করব না দুটো কলমে আমরা ভাগ করব, আরো দুটো কলমে, তাহলে স্প্লিট সেল। তো এবারে দেখো কি বলছে যে নাম্বার অফ কলমস, একটা কলম তাকে আমি ধরো দুটো কলমে, নাম্বার অফ রোজ, রোজ আমার একই থাকবে কারণ রোটা তো আমি আর চেঞ্জ করছি না, আমি ওকে করব। তো দেখো এই পুরো জিনিসটা এখন আমার দুটো ভাগে ভাগ হয়ে গেল। অনেক সময় ধরো তুমি লিখছো টার্ম 1 এর পরীক্ষার রেজাল্ট আর টার্ম 2, তার মানে কি মার্কস 1 ধরো, বা তুমি এখানে আরেকটা লিখছো ধরো মার্কস 2। তাহলে আমরা কি করতে পারি, এইভাবে আমরা একটা টেবিলকে আমরা সাজাতে পারি। এবার ধরো আমাদের এখানে, ধরো আমরা এখানে কি করছি না আমরা এই জিনিসটাকে আমরা এইভাবে ধরো স্প্লিট করে দেবো সবগুলো। তাহলে কি করলাম, এটাকেও সিলেক্ট করলাম, দিয়ে রাইট ক্লিক করে আমি বলবো স্প্লিট সেল। এটাকেও যথারীতি ওই একই কনসেপ্টে নিলাম, তার মানে দেখো এগুলো হয়ে গেল। এবার আমি কি করলাম, আমি এটাকেও সিলেক্ট করে নিলাম, রাইট ক্লিক করলাম, দিয়ে বললাম স্প্লিট সেল। আবার আমি এটাকে নিয়ে নিলাম, আবার আমি এটাকে সিলেক্ট করে নিলাম, দিয়ে আবার বললাম কি স্প্লিট সেল। আবার আমি এটাকে সিলেক্ট করে নিলাম, এবার আবার আমি ধরো এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটাকে আমি কি করলাম, আমি বললাম স্প্লিট সেল। এইভাবে দেখো আমরা চাইলে আমরা সেলগুলোকে পরেও যদি চাই আমরা এরকম ভাবে স্প্লিট করে করে কাজ করতে পারি। তো এইভাবে দেখো মাইক্রোসফট ওয়ার্ড, এবার ধরো আমি এখানে কিছু মার্কস ভরে দিলাম, ধরো আমি এখানে এইভাবে বিভিন্ন ধরনের মার্কস গুলোকে আমি ভরিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখো আমরা কি করলাম, আমরা এই জিনিসগুলোকে তো এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড আমাদের টেবিলের সঙ্গে কাজ করতে হেল্প করে। তো এইভাবে আমরা কি করলাম, আমরা টেবিল অপশন নিয়ে আমরা কাজ করে গেলাম। তো এভাবে যদি মনে হয় যে ধরো এইভাবে আমাদের এবারে কি করতে হবে না, নেক্সট আমরা কি দেখব না এই টেবিলের যে অপশনগুলো আছে এগুলোকে আমরা এইভাবে ডিলিট করে দেব। এইভাবে আমরা চাইলে ডিলিট এন্টায়ার রো করে দিলাম, সবকটা রো দেখো আমার একসঙ্গে উড়ে যাবে। এইভাবে আমি যদি সিলেক্ট করে নিই সবকটাকে, তাহলেই আমার কাজ শেষ। এখানে ধরো যদি আমি ক্লিক করে দিলাম, তাহলে ডিলিট কলামস, এবার ধীরে ধীরে আমি এই জিনিসগুলোকে সব একসঙ্গে ডিলিট করে দিতে পারি। এইভাবে আমরা কি দেখলাম না, আমরা টেবিলের উপরে কাজ কিভাবে করে মাইক্রোসফট ওয়ার্ডে সেটা আমরা দেখলাম। তো এখানে আমাদের এই টেবিল অপশন নিয়ে দেখলাম এবং কাস্টমাইজেশন অফ বিভিন্ন টেবিল অপশন। এরপরে দেখো আমাদের ফাইন্ড এন্ড রিপ্লেস, এটা একটা খুব সুন্দর অপশন আমাদের কাছে। যেমন ধরো আমি এখানে লিখছি ক্যালকাটা, is a big city. Calcutta is known as city of joy. ঠিক আছে, তো এভাবে দেখো আমরা লেখার পরে আমি ভাবলাম যে আমি তো ভুল করেছি, ক্যালকাটা তো আজকালকার দিনে আর কেউ বলে না, আজকালকার দিনে সবাই কলকাতা বলে। তাহলে এবারে আমাকে সেইগুলোকে, তো একটা উপায় হচ্ছে দেখো আজকে আমি একটা খুব ছোট্ট দুটো মানে দুটো সেন্টেন্স লিখেছি, ধরো এরকম ভাবে তোমাকে ধরো 200-300 লাইনের একটা কোনো চিঠি আছে। তো এবার তোমাকে এই ধরনের ক্যালকাটাকে সব খুঁজে খুঁজে বার করতে হবে। তো অত সমস্যা, অত সময় নষ্ট করতে যাবো কেন, আমি আমি আস্তে আস্তে খুঁজে অনেক সময় লাগবে, তাহলে সেটা না করে আমি কোথায় যাবো, আমি রিপ্লেসে চলে যাবো। এবার দেখো এখানে আমার একটা অপশন থাকে ফাইন্ড ওয়ার্ড, কি বলছি ক্যালকাটা, রিপ্লেস উইথ কি বলছি না কলকাতা। এবারে দেখো আমি যদি রিপ্লেস হলে ক্লিক করি সব ক্যালকাটা গুলো একসঙ্গে আমার রিপ্লেস হয়ে যাবে। এবার তুমি যদি চাও যে না একটা একটা করে কলকাতাকে রিপ্লেস করবে, তখন তুমি রিপ্লেসে ক্লিক করবে।
তাহলে কি হয়, পার্থক্য রিপ্লেস হলে সমস্ত জিনিস একসঙ্গে রিপ্লেস হয়ে যায়, আর আর তুমি রিপ্লেসে ক্লিক করলে এক একটা করে ওয়ার্ড তোমাকে রিপ্লেস করবে। তো এইভাবে দেখো আমরা ফাইন্ড এবং রিপ্লেস এই অপশনটা আমরা এখানে ইউজ করলে করতে পারি। এই জিনিসটা আমরা যেটা আমাদের শেখার উদ্দেশ্য ছিল, এই জিনিসটাকে নিয়ে আমরা করলাম। এরপরে দেখো আরো দুটো জিনিস দেখবো, চেঞ্জ কেস তো আমরা আরেকটা জিনিস দেখবো, যেটা হচ্ছে আমাদের কাছে হোয়াট ইজ শো অ্যান্ড হাইড বাটন। ধরো আমরা এখানে এরকম ভাবে লিখলাম জিনিসটাকে র্যান্ড। এবার দেখো এখানে আমি কি করলাম না, আমি ইচ্ছা করে কিছু এন্টার ভ্যালু দিলাম, আমি এখানেও কিছু কি করলাম না, আমি কিছু করে এন্টার কি প্রেস করলাম, আমি কি করলাম, আমি এখানেও কিছু করে এন্টার কি প্রেস করলাম। তো এবার ধরো দেখো, মনে রাখবে এন্টার কি প্রেস করা মানে কি একটা নতুন লাইন ওপেন করা। তাহলে আমি চাইছি যে আমার এই ডকুমেন্টে আমি কতগুলো নতুন লাইন ওপেন করছি, তখন আমি কি করতে পারি না, আমি বাটনটা ক্লিক করতে পারি। দেখো যেখানে যেখানে আমি এন্টার প্রেস করেছি সেখানে এই ধরনের এক একটা সিম্বল আমাকে দিয়ে দিয়েছে, এই জন্য এটাকে বলা শো অ্যান্ড হাইড বাটন। এবার ধরো তুমি এখানে যদি ক্লিক করো তাহলে তোমার সেই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে জিনিসটা কি না, আমাকে যদি আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি কতবার এন্টার, এই যে ধরো পুরো লেখার পুরো ডকুমেন্টের মধ্যে আমি কতবার এন্টার প্রেস করেছি আমি জানতে, কারণ এন্টার প্রেস করা মানে হচ্ছে নতুন লাইন, কতবার আমি নতুন লাইন ইউজ করেছি বা তৈরি করেছি, তখনই আমি কি করবো না, আমি শো অ্যান্ড হাইড বাটনটা ক্লিক করবো। তাহলে কি হবে না, যে যে জায়গায় আমি এন্টার প্রেস করেছি দেখো সেই জায়গায় আমাকে এরকম ধরনের এক একটা করে অপশনও দিয়ে দেবে। তো এই হলো আমাদের শো অ্যান্ড হাইড বাটনের অপশন। তো আজকে দেখো যে ক্লাসটা আমি নিলাম, সেই ক্লাসটা আমরা কি কি শিখলাম, ডিফারেন্ট ফন্ট অপশন, অ্যালাইনমেন্ট অপশন অফ দ্য হোম আন্ডার প্যারাগ্রাফ গ্রুপ, বুলেটস এবং নাম্বারিং কিভাবে ইউজ হয়, শর্টিং টেক্সট কিভাবে আমরা শর্ট করতে পারি, লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং কিভাবে দেওয়া যেতে পারে, মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে টেবিল বানাতে পারি, এবং ডিফারেন্ট ফরম্যাটিং কিভাবে তার কালার চেঞ্জ করতে পারি, নতুন কিভাবে ফন্ট, নতুন কলম কিভাবে অ্যাড করতে পারি, নতুন রো কিভাবে ইনসার্ট করা যায়, সেগুলোকে ডিলিট কিভাবে হয়। তারপরে আমরা তারপরে যেটা আমরা শিখলাম সেটা হলো যে ফাইন্ড এন্ড রিপ্লেস অপশনের ইউজ, শো এন্ড হাইড বাটন এক্ষুনি আমরা দেখলাম, এবং তার আগে একটু আগে আমরা দেখেছিলাম কি চেঞ্জ কেজ অপশন, মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে কত ধরনের আমরা চেঞ্জ কেজ অপশনকে ব্যবহার করতে পারি। তো এইভাবে দেখো আমরা এই ক্লাসে আমরা এই জিনিসগুলোকে আমরা কভার করলাম। আমাদের পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু নতুন জিনিস নিয়ে আমি আসব, আশা করি তোমাদেরকে আরো নতুন কিছু জিনিস আমি এখানে শেখাতে পারবো।